গাজায় প্রতিদিন জীবন যাচ্ছে 28 শিশুর। ইউনিসেফের তথ্য, একদিনে নিহত আরও 94 ফিলিস্তিনি। যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির দাবি ইসরায়েলের, প্রতিক্রিয়া জানায়নি হামাস। ভারতে বিমান দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর দাবি ওয়াল স্ট্রিট জার্নালের। উড্ডয়নের পরেই বন্ধ করে দেওয়া হয় ইঞ্জিন। পাইলটদের বিরুদ্ধে অভিযোগ তোলায় প্রতিবাদ এফআইপির। সাধারণ নির্বাচন সামনে রেখে 16 বছর বয়সীদের ভোটাধিকার দেওয়ার পরিকল্পনা যুক্তরাজ্যের। পার্লামেন্টে নতুন বিল উত্থাপন করবে সরকার। এবং ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে জল্পনার অবসান, শিরার সমস্যায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট। জানালো হোয়াইট হাউস, ফিটনেস ধরে রাখতে মেনে চলছেন স্বাস্থ্যবিধি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে প্রাণ হারিয়েছেন 94 জন। উপত্যকাটির একমাত্র ক্যাথলিক গির্জাতেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এর মধ্যেই যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি দাবি করেছে ইসরায়েল। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। বরং উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে আরব দেশগুলোকে আহ্বান জানিয়েছে সংগঠনটি। এদিকে যুদ্ধ শেষে গাজার প্রশাসনিক দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। স্থানীয় সময় বৃহস্পতিবার বেঁচে থাকার তাগিদে ত্রাণের লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ বহু হতাহতের ঘটনা ঘটে। উপত্যকাটির একমাত্র ক্যাথলিক গির্জাও রক্ষা পায়নি দখলদার বাহিনীর হাত থেকে। হলি ফ্যামিলি গির্জা লক্ষ্য করে চালানো হামলায় কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ফাদার গ্যাব্রিয়েল রোমানেলি সহ আরও অনেকে। নিহতদের শেষ বিদায়ে ভিড় জমান শোকাহতরা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছেন। গাজায় মানবতার আরেক নিষ্ঠুর পরিসংখ্যান উপস্থাপন করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির তথ্য অনুযায়ী উপত্যকায় প্রতিদিন গড়ে 28 শিশু মারা যাচ্ছে। গত 21 মাসে নিহত হয়েছে 17,000 শিশু, আহত 33,000। ইউনিসেফ বলছে, অস্ত্রহীন এসব শিশু কোনো যোদ্ধা নয়, খাদ্য বা ওষুধের লাইনে দাঁড়িয়ে জীবন হারাচ্ছে। আর যারা বেঁচে আছে তারা বয়ে বেড়াচ্ছে চিরস্থায়ী মানসিক আঘাত। এদিকে যুদ্ধবিরতি আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। দোহায় মধ্যস্থতাকারী মিশর ও কাতারের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে তেল আবিব। নতুন প্রস্তাব অনুযায়ী 60 দিনের যুদ্ধবিরতিতে মোরা করিডোর থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। তবে হামাস এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। বরং গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য আরব ও মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়েছে সংগঠনটি। গাজায় যুদ্ধ শেষে প্রশাসনিক দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। যুদ্ধবিরতি হলে আরব সম্মেলনে গৃহীত পুনর্গঠনের রোডম্যাপ অনুযায়ী ফিলিস্তিনি প্রশাসন উপত্যকায় ফিরবে বলে জানানো হয়। একই সঙ্গে ইসরায়েলের চাপিয়ে দেয়া গাজাবাসীদের স্থানান্তর পরিকল্পনা কখনই মানা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইসরায়েলের হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধকে ভয় পায় না সিরীয়রা। দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সিরিয়ার বর্তমান সরকার প্রস্তুত বলেও জানান শারা। দেশটিতে বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সংঘাত দ্রুত বন্ধ হবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশটিতে বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সংঘাতে এখনও পর্যন্ত 350 জনের বেশি নিহত হয়েছে। সংঘাত দ্রুত বন্ধ হবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার হঠাৎ ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে সিরিয়ার রাজধানী দামেস্ক। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিরিয়া টিভির সরাসরি সংবাদ সম্প্রচারের সময় ধরা পড়ে এই দৃশ্য। হামলায় ক্ষতিগ্রস্ত হয় সামরিক সদর দফতর, এমনকি প্রেসিডেন্ট প্রাসাদের পাশেও বোমা ফেলা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। সুয়েদার দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতেই সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে হামলার দাবি তেল আবিবের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানান, তারা দ্রুজ সম্প্রদায়ের লোকজনকে রক্ষার চেষ্টা করছে।
قلب معركة تهدف إلى সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা এই হামলাকে দেশটির সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলে ক্ষোভ প্রকাশ করেন। এক টেলিভিশন ভাষণে সারা জানান তিনি যুদ্ধে জড়াতে চান না, তবে প্রতিরক্ষার জন্য সবসময় প্রস্তুত আছে তার সরকার। এই সময় তিনি আরো জানান, দুরুজ সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা সিরিয়ার বর্তমান সরকারের মূল লক্ষ্য। نعيش في قلب معركة تهدف إلى حماية সিরিয়ার জনগণের স্বার্থকে আমরা যুদ্ধ সংঘাতের চেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছি। তাই এই মুহূর্তে দেশের ঐক্য এবং জনগণের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ জাতীয় স্বার্থের ভিত্তিতে একটি সচেতন সিদ্ধান্ত নেয়াই আমাদের দায়িত্ব। আমি জোর দিয়ে বলতে চাই, এই সিদ্ধান্ত আমাদের জাতীয় ঐক্যের প্রতি সম্মান রেখে নেওয়া হয়েছে, যেন দেশ কোনো বৃহৎ পরিসরের যুদ্ধে জড়িয়ে না পড়ে। شعبنا وإضعاف قدراتنا। স্থানীয় সময় বৃহস্পতিবার গোলান মালভূমির মজদাল শামস এলাকার কাছে সিরিয়া সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে ইসরায়েলি সেনাবাহিনীর 5টি গাড়ি। এর আগে বুধবার সামরিক বাধা উপেক্ষা করে ইসরায়েল থেকে শত শত দ্রুজ জনগণ সীমান্ত পেরিয়ে ঢুকে যায় সিরিয়ায়, কেউ পায়ে হেঁটে, কেউ বা গাড়িতে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জানায় তারা সক্রিয়ভাবে সংকট নিরসনে কাজ করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, সিরিয়ায় পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষই কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপে একমত হয়েছে। ইরান বা হিজবুল্লাহ যেন এই সংকটের সুযোগ নিতে না পারে সেই শঙ্কা জানিয়েছে হোয়াইট হাউস। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরাকের পূর্বাঞ্চলীয় কুট শহরে একটি সুপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত 69 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন 11 জন। পুড়ে ছাই হয়ে গেছে গোটা মার্কেট। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয় বলছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার রাতে ইরাকের কুট শহরের একটি শপিং মলে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। রাতভর চলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। বৃহস্পতিবার ভোরের আলোয় শুরু হয় উদ্ধার কাজ। একে একে বের করা হয় মরদেহ। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এখনো অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে। শহরটির স্বাস্থ্য বিভাগ জানায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মরদেহ শনাক্ত করা হয়েছে। একজনের মৃতদেহ এতটাই পুড়ে গেছে যে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানায় প্রাথমিক তদন্ত চলছে, তবে এখনো আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাদেশিক গভর্নর জানান, প্রাথমিক তদন্তের ফল প্রকাশ করা হবে 48 ঘন্টার মধ্যে। ভবন মালিক ও শপিং মল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরাকের কুর্দিস্তানে তৃতীয় দিনের মতো তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবারের হামলায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে দুটি প্রধান তেলক্ষেত্রের। নরওয়ের কোম্পানি ডিএনও পরিচালিত তাওকে ও পেশকাবির তেলক্ষেত্রে বোমাবাহী ড্রোন হামলার পর উৎপাদন সাময়িক বন্ধ রাখা হয়। যদিও হতাহতের খবর নেই, তবে হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কুর্দিস্তানের সন্ত্রাস বিরোধী ইউনিট। হামলার কারণ অনুসন্ধান চলছে বলে জানিয়েছে ডিএনও। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক হান্ট ওয়েল পরিচালিত আরও একটি তেলক্ষেত্রেও হামলা হয়েছে। ধারণা করা হচ্ছে ইরানপন্থী মিলিশিয়াদের নিয়ন্ত্রিত এলাকা থেকে আসা ড্রোন দিয়েই এই হামলা চালানো হয়েছে। ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এবার চাঞ্চল্যকর দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। নিজেদের তদন্ত প্রতিবেদনে বলা হয়, আকাশে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই বন্ধ করে দেয়া হয় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটির দুটি ইঞ্জিন। এরপরে ভয়াবহ পরিণতি। তবে প্রমাণ ছাড়াই পাইলটদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলায় নিন্দা প্রকাশ করেছে ভারতের পাইলটদের সংগঠন এফআইপি। গত মাসে ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিম লাইনার। প্রাণ হারান 260 জন। ভয়াবহ এই দুর্ঘটনার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ধীরে ধীরে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। এবার প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, পাইলটদের ভুলের কারণেই বন্ধ হয়ে যায় বিমানের ইঞ্জিন। সংবাদ মাধ্যমটি নিজেরাই তদন্ত করে জানায়, দুর্ঘটনার ঠিক আগে ককপিটে পাইলটদের শেষ কথোপকথনে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিনে জ্বালানির প্রবাহ বন্ধ করেছিলেন বলে জানা গেছে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী বোয়িং 787 ড্রিমলাইনার উড্ডয়নের পরই ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালকে জিজ্ঞেস করেন কেন তিনি জ্বালানি কাট অফ সুইচ বন্ধ করলেন। তখন কুন্ডার উদ্বিগ্ন হয়ে পড়লেও ক্যাপ্টেন সুমিত শান্ত ছিলেন বলে দাবি সংবাদ মাধ্যমটির।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল কি ইচ্ছাকৃতভাবে জ্বালানি সুইচ বন্ধ করেছিলেন? ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তদন্তকারীরা এখনও নিশ্চিত নন এটি পাইলটের ইচ্ছাকৃত সিদ্ধান্ত ছিল নাকি দুর্ঘটনাবশত হয়েছে। ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AIIBর প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী বিমানটি আকাশে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যেই দুটি ইঞ্জিনের জ্বালানি কন্ট্রোল সুইচ বন্ধ হয়ে যায়। উড্ডয়ন থেকে বিধ্বস্ত হওয়া পর্যন্ত সময় ছিল মাত্র 32 সেকেন্ড। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ওয়াল স্ট্রিট জার্নালের নিজস্ব প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস। সংগঠনটির সভাপতি বলেন, প্রমাণ ছাড়াই পাইলটদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা এবং তাদের মনোবলে আঘাত করা একেবারেই অনুচিত। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্ত প্রতিবেদনে কোথাও বলা হয়নি পাইলটরা নিজেরা ফুয়েল সুইচ ঘুরিয়েছেন, বরং ককপিট ভয়েস রেকর্ডারেও সেটির কোনো প্রমাণ নেই বলে জানান তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাজ্যে 16 ও 17 বছর বয়সীদের ভোটাধিকার নিশ্চিত করতে পার্লামেন্টে নতুন বিল উত্থাপনের পরিকল্পনা করছে দেশটির সরকার। এই পরিবর্তন কার্যকর হলে আগামী সাধারণ নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটার বয়স কমানোর এই সিদ্ধান্তকে ঐতিহাসিক পরিবর্তন বলছে ব্রিটিশ সরকার। তারা বলছে, যারা কাজ করে, কর দেয়, তাদের রাষ্ট্র পরিচালনায় মত দেওয়ারও অধিকার থাকা উচিত। বিল পাশ হলে 95 লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায়। একই সঙ্গে বাড়ানো হবে ভোটার আইডির ধরন, চালু হবে স্বয়ংক্রিয় ভোটার নিবন্ধন ব্যবস্থা, আর কঠোর করা হবে বিদেশি অর্থায়ন নিয়ন্ত্রণ আইন। 1969 সালের পর এটি যুক্তরাজ্যের নির্বাচনী ব্যবস্থায় সবচেয়ে বড় সংস্কার বলে মনে করা হচ্ছে। তবে বিরোধীরা এটিকে স্টারমার সরকারের রাজনৈতিক সুবিধা অর্জনের কৌশল বলছেন। বর্তমানে অস্ট্রিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল সহ কয়েকটি দেশে 16 বছর বয়সীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটল। কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া গুজবের জেরে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। হোয়াইট হাউস জানিয়েছে, এক ধরনের শিরার সমস্যায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে শারীরিক ফিটনেস ধরে রাখতে তিনি নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। ট্রাম্পের হাতে রক্ত জমাটের মতো দাগ আর পায়ের ফোলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা। ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে তার ফোলা পা চোখে পড়ে ফটো সাংবাদিকদের। এরপর আবারও তার হাতে রক্তাক্ত চিহ্ন ধরা পড়ে হোয়াইট হাউসে বাহরাইনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়। এই নিয়ে জল্পনা কল্পনা বাড়তে থাকায় প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞদের ভাষ্য মতে 70 বছরের বেশি বয়সে সাধারণত এই সমস্যা বেশি দেখা যায়। সাম্প্রতিক পরীক্ষা নিরীক্ষায় জানা গেছে ট্রাম্পের শিরার রক্ত সঠিকভাবে ফিরে যাচ্ছে না, এতে পায়ে রক্ত জমে ফুলে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, পরীক্ষায় গভীর ধমনীজনিত জটিলতার কোনো প্রমাণ মেলেনি। পরীক্ষার অন্যান্য ফলাফলও ছিল স্বাভাবিক। শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্টদের মধ্যে অন্যতম ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়া এই প্রেসিডেন্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আওতায় থাকবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টিতে একদিনে 63 জনের মৃত্যু হয়েছে। দেয়াল ধসে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস, নিউ জার্সি ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে প্লাবিত হয়েছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় প্রকৃতির তাণ্ডব ঠেকাতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। নিউ জার্সির সামারসেট কাউন্টিতে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতির তৈরি হয়েছে বলে জানান গভর্নর ফিল মার্ফি। নিউ জার্সির পাশাপাশি ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্য। টেক্সাসে প্লাবিত হয়েছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। নর্থ ক্যারোলাইনাতে গরম আবহাওয়ার ভেতরেই বজ্রপাত হয়। ঝড়ের প্রকোপ কমলেও পুরো সপ্তাহ জুড়েই বজ্রঝড় আর দাবদাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সপ্তাহ শেষে তাপমাত্রার সতর্কতা জারি করার পরিকল্পনা রয়েছে বলে জানায় স্থানীয় আবহাওয়া বিভাগ। এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মুষলধারে বৃষ্টির কারণে গেল 24 ঘন্টায় বহু মানুষের মৃত্যু হয়েছে। দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের মতে ভবন ধসের কারণে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। বাকিরা ডুবে বা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।
এদিকে দক্ষিণ কোরিয়ার ওসান শহরে প্রবল বর্ষণে ধসে পড়ে 10 মিটার উঁচু একটি সেতুর প্রতিরক্ষা প্রাচীর। সেই ধসে চাপা পড়ে একটি গাড়ি, এতে ঘটে হতাহতের ঘটনা। দুর্ঘটনার পর থেকে পুরো এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল। ধস অপসারণ ও উদ্ধার তৎপরতা চলছে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। 7.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কার দক্ষিণ উপকূলীয় অঞ্চল। ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা। স্থানীয় সময় বুধবার ভোরে হোমার থেকে ইউনিমাক পাস পর্যন্ত প্রায় 700 মাইল উপকূলীয় এলাকায় এই সতর্কতা জারি করে মার্কিন আবহাওয়া কর্তৃপক্ষ। এছাড়া কোডিয়াক, ইউনালাস্কা ও কিং কোভের উপকূলীয় বাসিন্দাদের সরিয়ে নিতে বলে কর্তৃপক্ষ, যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরে সতর্কতা তুলে নেয় কর্তৃপক্ষ। এছাড়াও আলাস্কার বাইরে ওয়াশিংটন ও হাওয়াইয়ের জন্য কোনো বিপদের আশঙ্কা নেই বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্পেনের তোলেদো অঞ্চলে ভয়াবহ দাবানলে পুড়ছে হাজারো হেক্টর বনভূমি। স্থানীয় সময় বৃহস্পতিবার দাবানলের সূত্রপাত হয়। আগুনে এরই মধ্যে 2500 একর বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস ও সিভিল গার্ড। মাদ্রিদের সান হুয়ান জলাধার থেকে পানি নিয়ে আগুন নেভাতে আকাশপথে অভিযান চালানো হচ্ছে। আগুনের তীব্রতায় জারি করা হয়েছে সতর্কতা। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, অভিবাসন এবং পরিবহন গুরুত্বপূর্ণ কয়েকটি চুক্তি হয়েছে জার্মানি ও যুক্তরাজ্যের মধ্যে। ব্রিটেন সফররত জার্মান চ্যান্সেলর ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চুক্তিতে সই করেন। দুই দেশ যৌথভাবে ড্রোন, এআই প্রযুক্তি নির্ভর অস্ত্র তৈরি এবং তাদের উৎপাদিত টাইফুন যুদ্ধবিমান ও এর যন্ত্রাংশের রফতানি বাড়ানোর চুক্তি করেছে। ঐতিহাসিক চুক্তিকে সহযোগিতার নতুন অধ্যায় বলে আখ্যায়িত করেছেন দুই দেশের সরকার প্রধান। যুক্তরাজ্য এবং জার্মানির মধ্যে সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ। উভয় দেশই ন্যাটো, জাতিসংঘ, G7 এবং G20-র মতো জোট ও সংস্থায় একসঙ্গে কাজ করে। এবার প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, অভিবাসন এবং পরিবহন সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশ ঐতিহাসিক চুক্তি করেছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের প্রথম যুক্তরাজ্য সফরে দুই দেশের সম্পর্ক মজবুত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি সই করেছে। লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তাদের সঙ্গে ছিলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীও। চুক্তিতে প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, অভিবাসন এবং পরিবহন সহ নানা খাতে যৌথ উদ্যোগের কথা বলা হয়েছে। দুই দেশ যৌথভাবে ড্রোন, এআই প্রযুক্তি নির্ভর অস্ত্র তৈরি এবং উৎপাদিত টাইফুন যুদ্ধবিমান ও এর যন্ত্রাংশের রপ্তানি বাড়ানোর চুক্তি করেছে। পাশাপাশি যোগাযোগ ও পরিবহন দ্রুত করতে যুক্তরাজ্য ও জার্মানি একটি নতুন রেলপথ স্থাপনের ঘোষণাও দিয়েছে। চুক্তির গুরুত্বপূর্ণ একটি অংশ হল পারস্পরিক সহায়তার প্রতিশ্রুতি। ইউক্রেনের রুশ হামলা এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রতিশ্রুতি অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। মের্জ বলেন, এটি শুধু প্রতিরক্ষা খাতে নয়, বরং শিক্ষা, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে দুই দেশের কাছাকাছি আনবে। স্টারমার একে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যা দিয়ে বলেন, এই চুক্তি দুই দেশের যৌথ আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। অবৈধ অভিবাসী ঠেকাতেও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, জার্মানি একটি নতুন আইন আনবে যাতে ব্রিটেনে নৌকা পাঠানো চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়। নাদিম মারজান, সময় সংবাদ। ব্রিটেনের সমারসেটে স্কুলগামী শিক্ষার্থীদের বহনকারী বাস দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 3টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে তখন 60 থেকে 70 জন যাত্রী ছিলেন। তারা মাইনহেইড মিডল স্কুলে যাচ্ছিলেন। পুলিশ হতাহতের খবর নিশ্চিত করেন। অন্তত 21 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর অভিভাবকেরা দ্রুত স্কুলে এসে সন্তানদের খোঁজ নেন। যুক্তরাজ্যে 3 জনের ডিএনএ ব্যবহার করে জন্ম নিয়েছে বংশগত রোগমুক্ত 8টি শিশু। ব্রিটিশ বিজ্ঞানীদের উদ্ভাবিত এই প্রযুক্তিতে দুরারোগ্য মাইটোকন্ড্রিয়াল রোগ থেকে মুক্ত রাখা সম্ভব হয়েছে এই নবজাতকদের। নিউক্যাসলের একটি ফার্টিলিটি সেন্টারে গোপন পরিচয়ের 8টি পরিবার অংশ নেয় এই পরীক্ষামূলক চিকিৎসা প্রক্রিয়ায়, যেখানে
এক বাবা মার ডিম্বাণু ও শুক্রাণুর সঙ্গে যুক্ত হয় আরেক নারীর স্বাস্থ্যবান ডিম্বাণুর মাইটোকন্ড্রিয়া। মোট ডিএনএর 99.9% আসে শিশুর মা বাবার কাছ থেকে, আর মাত্র 0.1% থাকে দাতা নারীর। বিজ্ঞানীদের দাবি, এভাবেই থামানো সম্ভব হয় জিনগতভাবে ছড়ানো মারাত্মক স্নায়ু ও হৃদরোগ। 2016 সালে প্রথমবার যুক্তরাজ্যে এমন শিশুর জন্মের তথ্য সামনে আসে। তবে বিবিসির সাম্প্রতিক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এখনও পর্যন্ত 8টি শিশু জন্মেছে এই পদ্ধতিতে। নিউক্যাসল বিশ্ববিদ্যালয় ও স্থানীয় হাসপাতালের যৌথ গবেষণায় 10 বছর আগে শুরু হওয়া এই প্রযুক্তি এখন বাস্তব সফলতায় পৌঁছেছে। ভারতের আসামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বন বিভাগের যৌথ বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজ্যের গোলপাড়া জেলার পাইকান রিজার্ভ ফরেস্ট এলাকায় এই ঘটনা ঘটে। মূলত ওই এলাকার উচ্ছেদ অভিযান চালাতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এর আগে গত শনিবার পাইকান রিজার্ভ ফরেস্টের প্রায় 140 হেক্টর বনভূমি থেকে দখলদারদের উচ্ছেদ করা হয়। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় শত শত ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। চীন সফরে গিয়ে পান্ডা ফু নির সাথে দেখা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় থাকার পর 2024 সালে পান্ডা ফু নিকে চীনে ফেরত আনা হয়। পান্ডা বিনিময়কে 2 দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতীক হিসেবে আখ্যা দেন আলবানিজ। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চেংদু জায়ান্ট পান্ডা ব্রিডিং সেন্টারে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে একটি পান্ডা। 2009 সালে ফুনিকে পাঠানো হয়েছিল অস্ট্রেলিয়ার অ্যাডিলেড চিড়িয়াখানায়। তবে দীর্ঘ 15 বছরেও প্রজননে সফল না হওয়ায় 2024 সালে ফুনি ও তার সঙ্গী ওয়াংওয়াংকে ফিরিয়ে আনা হয় চীনে। দেশটিতে সফরে এসে ফুনি এর সঙ্গে দেখা করতে ছুটে যান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। 6 দিনের সফরে চেংদু ছিল তার শেষ গন্তব্য। ঘুরে দেখেছেন ককলিয়ার ইমপ্ল্যান্ট রিসার্চ ও ম্যানুফ্যাকচারিং সেন্টারও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, এই সুন্দর দূতরাই 2 দেশের বন্ধন দৃঢ় করে। আলবানিজ বলেন, 2 দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতীক হিসেবেই পান্ডাদের এই বিনিময়। ফুনিয়ের জায়গা বর্তমানে নিয়েছে ইলান আর শিংচিও। চেংদু থেকে যাওয়া নতুন এই 2 পান্ডা এখন রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড চিড়িয়াখানায়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। চিলির আতাকামা মরুভূমিতে শুরু হয়েছে লা তিরানা উৎসব, কিন্তু একে সাধারণ ধর্মীয় উৎসব বললে ভুল হবে, কারণ এখানে শত শত মানুষসহ রয়েছেন একজন ক্যাথলিক পুরোহিত যিনি শয়তানের পোশাক করে নাচেন। তাদের উদ্দেশ্য ভার্জিন অব কার্মেন মাতার বিজয়গাথা উদযাপন। মাস শেষ হতেই উৎসবের চিত্রে বদলে যায় চিলির লা তিরানা শহর। আতাকামা মরুভূমির বুক জুড়ে জড়ো হয় হাজারো মানুষ। কেউ আলোকিত শয়তানের মুখোশ পরে, কেউ রঙিন পোশাকের ছন্দে মেতে ওঠেন। ধর্মীয় আনুগত্য ও নৃত্যের মিশেলে শুরু হয় 3 দিনব্যাপী দিয়াব্লাদা অর্থাৎ শয়তানের নৃত্য উৎসব। এই উৎসবের এক অনন্য অংশ পুরোহিত পাদ্রে হুয়ান রদ্রিগেজ চাপা। 25 বছর ধরে তিনি এই নাচের অংশ, আর দিয়াব্লাদার সঙ্গে পরিচিত 30 বছরের বেশি। সাদা আল্প খুলে তিনি রঙিন পোশাকে শয়তানের মুখোশ পরে নাচেন। তার মতে এই উৎসব মা মারিয়ার ভালোবাসার সামনে শয়তানের পরাজয়ের গল্প বলে। এবারও তার নেতৃত্বে শয়তানের মুখোশ পরে উৎসবে মাতেন ভক্তরা। ওরা নাচছে 25 বছর হলো, তবে আমি দিয়াব্লাদা উৎসবে আসি 30 বছর ধরে। লা তিরানার এই ধর্মীয় উৎসব শুধু বিশ্বাসের নয়, এটি এক ঐতিহ্য যেখানে আদিবাসী সংস্কৃতি, ক্যাথলিক ধর্ম ও আনন্দ একত্র হয়ে যায়। শয়তানের নাচ এখানে অপবিত্র নয়, বরং মা মারিয়ার বিজয়ের প্রতীক। ধর্মীয় বিশ্বাস আর লোকজ সংস্কৃতির এমন সংমিশ্রণেই চিলির লা তিরানা উৎসব হয়ে উঠেছে অনন্য এক আয়োজন, যেখানে শয়তানও হার মানে প্রার্থনার কাছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজায় প্রতিদিন জীবন যাচ্ছে 28 শিশুর। ইউনিসেফের তথ্য, একদিনে নিহত আরও 94 ফিলিস্তিনি। যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির দাবি ইসরায়েলের, প্রতিক্রিয়া জানায়নি হামাস। এবং সাধারণ নির্বাচন সামনে রেখে 16 বছর বয়সীদের ভোটাধিকার দেওয়ার পরিকল্পনা যুক্তরাজ্যের। পার্লামেন্টে নতুন বিল উত্থাপন করবে সরকার। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।